স্পন্দন আর উৎসবের রঙে রাঙানো বাঙালির চিরচেনা পহেলা বৈশাখ। তবে আজ থেকে ঠিক 54 বছর আগে ক্যালেন্ডারের সেই পাতাটা ছিল একদম অন্যরকম, ঠিক যেন আগুনের হলকায় ঝলসানো। সেদিন উৎসবের ঢাকের পরিবর্তে চরাচর কাঁপিয়েছিল হানাদারের কামানের গর্জন। একদিকে যেমন ছিল ধ্বংসের তাণ্ডব, অন্যদিকে ছিল প্রতিরোধের সংকল্প। দর্শক, স্বাগত জানাচ্ছি ৭১-এর রক্তঝরা বৈশাখ নিয়ে গ্রিন টিভির বিশেষ আয়োজন ৭১-এর বৈশাখ অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তপন পালি। স্যার, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। স্যার, ৭১-এর 25শে মার্চ রাতে যে অপারেশন সার্চ লাইট শুরু হয়েছিল, এর ঠিক কয়েকদিন পরেই 14 এপ্রিল যখন পহেলা বৈশাখ আসলো, তখন আসলে পুরো পূর্ব বাংলার সামগ্রিক পরিস্থিতিটা কেমন ছিল? ৭১-এর 25শে মার্চ আমাদের এখানে কাল রাত্রে যে গণহত্যাটা শুরু হয়, এটা তো আসলে আকস্মিক গণহত্যা ছিল, যার কারণে বাঙালির তো সেই প্রস্তুতি ছিল না যে বা তারা সেটা চিন্তা করতে পারে না যে এরকম একটা গণহত্যা করতে পারে। তো এই জন্য তাদের দেখা যায় যে 25শে মার্চের গণহত্যার পরে পাকিস্তানি বাহিনীর টার্গেট ছিল, তাদের টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, শাঁখারীবাজার এবং ঢাকার আশেপাশে সহ সারা দেশে তারা ছড়িয়ে পড়বে। এবং তারা তাদের সেই প্ল্যান অনুযায়ী আসলে তারা ছড়িয়ে পড়ে এবং তারা নির্বিচারে গণহত্যা চালায় দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যন্ত গ্রামে। তো তারপরেই আমরা দেখি এপ্রিলের যখন 25 মার্চের শেষের দিকে আসলে ঢাকার পাশেই কেরানীগঞ্জে সবাই ঢাকা থেকে যে আশ্রয় নেওয়া শুরু করেন। কারণ ঢাকায় তারা মনে করছিলেন যে ঢাকাটায় হয়তো তারা আনসেফ, অনিরাপদ, কিন্তু ঢাকার আশেপাশে গেলে তারা সেফ হয়ে যাবেন। এবং আমরা দেখি যে তারা যখন এই কেরানীগঞ্জে, অনেকেই কেরানীগঞ্জে গেলেন এই বুড়িগঙ্গা পার হয়ে, সেইখানে যে এপ্রিল মাসে সেই গণহত্যাটা তাদের চালানো হয়। তো এই অবস্থার মধ্যেই আসলে আসে পয়লা বৈশাখ। তো এই যে পয়লা বৈশাখটা আসলে অন্যান্য সময় সেই যে আমাদের বাঙালি সংস্কৃতির একটা অনুষঙ্গ পয়লা বৈশাখ, সেটা আমরা 47-এ দেশভাগের পরে বা সেই যদি বলি শশাঙ্ক বা আকবরের সময় থেকে যেভাবে পালন করে আসা হচ্ছিল, যে সেটা দিয়ে উৎসাহ উদ্দীপনা, ৭১-এর এই পয়লা বৈশাখে সেটা ছিল না। ৭১-এর পয়লা বৈশাখটা ছিল হৃদয় বিদারক। আমরা বলবো যে কারো পক্ষেই আসলে যে সেই উৎসব করে আনন্দ করে যে পয়লা বৈশাখ করবে সেই রকম পরিস্থিতি ছিল না। তাই আমরা বলবো যে অন্যান্য বারের তুলনায় বা অন্যান্য বারের চেয়ে এটি ছিল আসলে আমাদের পয়লা বৈশাখটা একটি আনন্দময় পয়লা বৈশাখ। আমরা জানি যে ছায়ানট বা রমনার বটমূলের যে আয়োজন, এটা বাঙালির আত্মপরিচয়ের একটা অংশ হয়ে গেছে। ৭১-এ যে উত্তাল পরিস্থিতি ছিল, যে যুদ্ধ পরিস্থিতি ছিল দেশে, সেই সময় কি আসলে রমনার বটমূল বা ছায়ানটে কি কোনো অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছিল? রমনার বটমূলে যে বা ছায়ানট যে পয়লা বৈশাখের আয়োজনটা করে, সেটা আসলে আপনারা জানেন যে ছায়ানটটা প্রতিষ্ঠিত হয় 1861-তে, যখন রবীন্দ্রনাথকে এখানে মোটামুটি বলা হচ্ছিল যে রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির কিছু না। এবং এইটার প্রতিবাদেই আসলে তখন ছায়ানটটা প্রতিষ্ঠা হয়, সঞ্জিদা খাতুন ও ওয়াহিদুল হকরা মিলে করেন। এবং 1961-তে এই ছায়ানট প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা দেখি যে 67 থেকেই আসলে এই রমনার বটমূলের যে আয়োজনটা, যে ছায়ানটের যে আয়োজন, সেটা চলতে থাকে। এবং এটা বাঙালির একটা গৌরবের বিষয়। সংস্কৃতি আমাদের একটি অনেক বড় অনুষঙ্গ। আমাদের যতগুলো আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলো আমরা দেখি যে অধিকাংশই শুরু হয় সাংস্কৃতিক আন্দোলন হিসেবে, তারপরে সেটাকে রাজনীতিকে প্রভাবিত করে বা রাজনীতি সংস্কৃতি একসাথে হয়। তো এই যে আমাদের 67-তে যখন এই ছায়ানট তাদের এই আয়োজনটা শুরু করলো, সেটা কন্টিনিউ চলে। কিন্তু ৭১-এ আসলে সেই কোনো আয়োজন ছিল না। ৭১-এ পয়লা বৈশাখ এখানে কোনো আয়োজন ছিল না। তবে সঞ্জিদা খাতুন নিজে, তিনি সাভারের একটি মাটির ঘরে তার সন্তানদের নিয়ে তিনি ওই গান গেয়ে সেটাকে পালন করেন। এবং দেখা যায় অনেকেই ব্যক্তি পর্যায়ে পালন করেন। কিন্তু আগে আমাদের যে প্রথা ছিল যে সবাই মিলে একটা আনন্দ আয়োজন করবেন, সেটা আসলে হয় না। ৭১-এ এটা কোথাও করা সম্ভব হয় নাই।
যা হয়েছে সেটা ব্যক্তি পর্যায়ে হয়েছে, যেটা সন্জিদা খাতুন ওনার পরিবারের সদস্যদের নিয়ে করেছেন। এটি ৭১-এ বগুড়ায় আমরা জানি যে একটা মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল। বৈশাখী মেলা চলছিল, যেখানে পাকিস্তানি সেনারা স্থানীয় কিছু রাজাকারদের নিয়ে আক্রমণ চালায় এবং নিরীহ মানুষকে হত্যা করে। এই বিষয়টা যদি কি ছিল আসলে, ঘটনাটা যদি একটু আমরা ওখানে দেখতে পাই যে বগুড়ার সোনাতলায় ওখানে ঘোড়াপিটের একটা মেলা চলতো, যে মেলাটা ছিল সেখানে পাকিস্তানি বাহিনী ওকে আক্রমণ করে 3 জনকে ওরা কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়। এবং তারা এরকম শুধু যে বগুড়ায় ঘুরে যে তা না, দেশের বিভিন্ন অঞ্চলে তারা এরকম গণহত্যাটা চালায়, যেটা নির্মম গণহত্যা। দর্শক, বগুড়ার সেদিনের সেই বীভৎস ঘটনাটি এখন আমরা একটু দেখে নেব। ৭১-এর পহেলা বৈশাখ, বগুড়ার সোনাতলা ও পার্শ্ববর্তী জুম্মাবাড়ি এলাকা। স্থানীয়রা যখন বৈশাখ উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই তাদের ওপর হামলে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। উৎসবের আঙিনাকে মুহূর্তেই পরিণত করে শ্মশানে। চারিদিকে যুদ্ধের দামামা বাজলেও লোকজ ঐতিহ্য মেনে সোনাতলা সীমান্তবর্তী এলাকায় আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী ঘোড়াপীরের মাসব্যাপী মেলা। পহেলা বৈশাখ ছিল সে মেলার অন্যতম আকর্ষণীয় দিন। দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল আনন্দ ভাগাভাগি করতে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পহেলা বৈশাখের সেই দিনে স্থানীয় কিছু রাজাকার ও দালাল পাকিস্তানি হানাদার বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে আসে মেলা প্রাঙ্গণ। পাকিস্তানি সেনারা মেলায় ঢুকেই সাধারণ ও নিরস্ত্র মানুষের ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। মুহূর্তের মধ্যেই মেলার আনন্দ চিৎকার আর হাহাকারে রূপ নেয়। পাকিস্তানি সেনাদের সেই পৈশাচিক হামলায় মেলা প্রাঙ্গণেই কমপক্ষে 3 জন নিরীহ মানুষ শহীদ হন। এই নরকীয় হত্যাকাণ্ডটি ছিল মূলত সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার একটি কৌশল। 1971 সালে ঘোড়াপীর মাজারের উত্তর পাশে বাড়িতে আগুন দেয় খান বাহিনীরা, খান সেনারা আগুন দেয়। ওই আগুনে সময় ওই ঘোড়াপীর মাজারের যে খাদেম ছিল শুকুর আলী ফকির, সে দৌড়ে পালানোর সময় তাকে গুলি করে মারে এবং তার ছেলের বউ অজেদা তাকেও গুলি করে, তার 2 পায়ে এখনও গুলি অবস্থায় আহত অবস্থায় আছে। গন্ডগোল বাড়ছিল, গন্ডগোলের ছেলে আমাদের বাড়ি পুড়ে দিয়েছিল। পুড়ে দিয়ে একটা শকুর আলী ফকির উনি গুলি খেয়েছে। আমার শরীরে অজদা বেগম, উনিও 2 পায়ে 2 গুলি লাগছে। ঘোড়াপীরের মেলার সেই হত্যাকাণ্ড সোনাতলা ও জুম্মাবাড়ি এলাকার মানুষের কাছে এক বিভীষিকাময় অধ্যায়। সেই দিনের কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন তারা। দর্শক, ৭১-এর বৈশাখের প্রথম দিনটিতে কি কি ঘটনা ঘটেছিল সে নিয়ে আমরা আরও আলোচনা করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির বিশেষ আয়োজন ৭১-এর বৈশাখ অনুষ্ঠানে। দর্শক, 1971 সালে বৈশাখের প্রথম দিনটি কেবল একটি উৎসব নয়, এটি হয়েছিল একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক হাতিয়ার। স্যার, এই বিষয়ে আপনি কি মনে করেন ওই সময়টা নিয়ে? আমাদের এখানে যে 47-এর দেশভাগের পর থেকে আমরা দেখি যে আমাদের যে ভাষা আন্দোলন, সেটাও ছিল আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। এবং আমাদের এই আন্দোলনগুলো আসলে সাংস্কৃতিক সংগ্রাম হিসেবেই শুরু হয়। এবং এই যে ছায়ানট প্রতিষ্ঠিত হচ্ছে, উদীচী প্রতিষ্ঠিত হচ্ছে, এই সবগুলোই কিন্তু আমাদের সাংস্কৃতিক সংগ্রামের বা সাংস্কৃতিক আন্দোলনের বিভিন্ন অনুষঙ্গ। এবং 71 সালেও আমরা দেখি যে অনেক জায়গায় এই গণহত্যা চলাকালীনও কিন্তু মানুষ তার যে অনাবিল আনন্দ, নিজের মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু তারা অনেকেই ব্যক্তিগতভাবে সেটাকে তারা করেছেন, পালন করেছেন। এবং আমরা দেখি যে 13ই এপ্রিল যখন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তিনি যখন বক্তৃতা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তিনি কিন্তু সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেছিলেন। ইভেন আমরা দেখি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদস্য মোস্তফা আনোয়ার,
তিনি হচ্ছে বৈশাখের রুদ্র জামা নামে একটি কবিতা লিখেন, সেটা হচ্ছে স্বাধীন বাংলা 21 লাইনের, সেটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রকাশিত হয়। তো আপনি জানেন যে আমাদের ওই মুক্তিযুদ্ধের ওই যে গানগুলো যেভাবে হচ্ছে আমাদের অনুপ্রাণিত করে, এই কবিতাটাও তখন মানুষকে অনুপ্রাণিত করে, এবং সেটা কিন্তু একটা প্রতিবাদী ছিল যে পাকিস্তানিরা আমাদের পয়লা বৈশাখ যে আমাদের বন্ধ ছিল, যেটা 64 সাল থেকে চালু ছিল, সেটা কিন্তু ওরা বন্ধ করে দেয়। এবং সেটা আমরা জাহান আরা ইমামের ডায়েরি থেকে জানতে পারি যে ওই দিন পয়লা বৈশাখের ছুটিটা পাকিস্তানের সামরিক জান্তা বন্ধ করে দেয়, ছুটি বাতিল করে দেয়। কিন্তু মানুষ কিন্তু তার ব্যক্তি পর্যায়ে কিন্তু তারা তাদের সেই যদি বলি যে প্রতিভা, তাদের হচ্ছে যে রবীন্দ্রনাথের যে গান গাওয়া, যেটাকে তারা একটা প্রতিবাদের হাতিয়ার হিসেবে নেয় এবং তারা সেটা চলমান রাখে, যদিও সেটা সম্মিলিতভাবে করা তখন সম্ভব হয়নি। দর্শক, বগুড়ার পাশাপাশি রংপুরেও বৈশাখের প্রথম দিনটি নজিরবিহীন তাণ্ডব চালিয়েছিল পাকিস্তানি সেনারা। সেদিন রক্তের রঙে রাঙা হয়ে উঠেছিল বাঙালির পহেলা বৈশাখ। বাঙালি জাতির উপরে যে বর্বরচিত হামলা হয়েছিল এবং যেভাবে লোকজনকে মারছিল, এখানে ওখানে লাশ পড়ে, এবং সেই দুঃখের কথা আসলে চোখে পানি আসে, এবং এটা সহ্য করার মতো নয়। এবং সেই দিনের কথা মনে পড়লে এখনও আমাদের দুঃখের জায়গা থাকে না, বা আমরা ব্যাকুল হয়ে যাই। কথা হলো যে আমরা অন্যায়, অরাজকতা, জুলুম, অত্যাচার, নির্যাতন, এইভাবে তারা যেভাবে লোকজন বিভিন্নখানে মারি রাস্তায় ঘাটে ফেলে রাখছিল, এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখিয়ে দাঁড়িয়ে আমরা এই হানাদার বাহিনীদের বিরুদ্ধে আমরা সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। মুক্তিযুদ্ধ নিয়ে তো আপনার বিস্তর গবেষণা আছে। বগুড়া আর রংপুর ছাড়া আরো কোনো জায়গায় কি বৈশাখকে কেন্দ্র করে কোনো তাণ্ডব চালানো হয়েছিল পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে? বগুড়া এবং রংপুর ছাড়াও আমরা দেখি দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে এই বৈশাখের দিনে, পয়লা বৈশাখের দিনে, যেখানে মানুষের অনেক আনন্দ করার কথা, সেদিন গণহত্যা চালানো হয়েছে। আমরা যদি দেখি যে দিনাজপুরের চিরির বন্দর, তারপরে আমরা দেখি এই নারায়ণগঞ্জে আড়াইহাজারে, বা সিলেটের হচ্ছে মৌলভীবাজারের মৌলভীর চা বাগানে, সেই চা বাগানে আমরা দেখি যে এটা নিয়ে একটা কাজও করেছি যে প্রায় 30 জনকে ওই দিন হত্যা করা হয়, এবং মানুষ তখন আসলে বুঝতেও পারে নাই যে কেন তাদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু এইরকম একটা দিনে, বৈশাখের একটা আনন্দময় দিনেও কিন্তু এখানে মানুষকে হত্যা করা হয়েছে, এবং এছাড়াও আরও অনেকগুলো জায়গায় গণহত্যাটা সংঘটিত হয় এই দিনে। স্যার, আমাদের আজকের এই বৈশাখ আয়োজনের এখনকার যে উৎসবের মতো পরিস্থিতি, তার শেকড় তো রচিত হয়েছিল সেই ৭১-এর রক্তঝরা ইতিহাসের মধ্য দিয়ে। সেই সময়ের সেই রক্ত ঝরা স্মৃতির বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই আজকের এই স্বাধীনতা। এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? আসলে আমাদের আমরা যখন ইতিহাস বলতে যাই, ইতিহাসটার সেই সুতোটা গ্রথিত হচ্ছে অনেক গভীরে। আমরা যদি দেখি যে 47-এ যখন আমাদের এই দেশভাগটা হয়, ভারত ভেঙে যখন পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র হলো, সেটা কিন্তু হয়েছিল ধর্মের ভিত্তিতে। এবং সেইখান থেকেই আসলে আমাদের এই যে যদি বলি আমরা যে আমাদের নির্যাতন এবং শোষণের শুরু, এবং পাকিস্তান আমলে 23 বছর ওরা আমাদের হচ্ছে বিভিন্নভাবে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক সব ক্ষেত্রেই ওরা শোষণ করেছে। এবং তারা যেমন শোষণ করেছে পলিটিক্যালি, আমরা দেখি অন্যদিকে সাংস্কৃতিকভাবে কিন্তু আমরা তার প্রতিবাদ করেছি। আমরা হচ্ছে ছায়ানট প্রতিষ্ঠা করেছি। আমরা হচ্ছে যখন 1967-তে যখন রেডিও টেলিভিশনে তারা রবীন্দ্রনাথের গানকে নিষিদ্ধ করলো, তখন আরও ব্যাপকভাবে সেটি করা হয়েছে। আমরা দেখি 71-এর মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র,
যেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের একটা অনুপ্রেরণামূলক অনুষঙ্গ হিসেবে দাঁড়িয়েছিল। মানুষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান শুনতো, যদি বলেন যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানের যে আবেদনটা ছিল সেটা তো অস্বীকার করার মতো কিছু নেই, এবং এটা তো আমাদের সংস্কৃতির একটা অনুষঙ্গ। আবার দেখেন যদি আমরা বলি যে কামরুল হাসানের যে এই জানোয়ারদের হত্যা করতে হবে যে একটা চিত্র, সেই চিত্রটা কিন্তু বাঙালির মনে ব্যাপক, মানে এই পাকিস্তানের বিরুদ্ধে তারা যে হচ্ছে যুদ্ধ করছে বা তারা হচ্ছে মাতৃভূমিকে ছিনিয়ে আনবে, সেটা কিন্তু আমরা দেখি যে অস্ত্র হাতে তারা যেমন যুদ্ধ করছে, পাশাপাশি এই সংস্কৃতিটাও কিন্তু আমাদের প্রভাবিত করছে। এবং আমরা দেখি এই যে ৭১-এ পুরো ৯টা মাস আমাদের পুরো দেশে পাকিস্তানি বাহিনী যে গণহত্যাটা চালিয়েছে, সেই গণহত্যা কিন্তু তারা চালিয়েও আমাদের দমিয়ে রাখতে পারে নাই। আমরা দেখি তাদের এই তারা যখন গণহত্যা চালিয়েছে, পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের দেশের তরুণরা, যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখি নারীদের ভূমিকা সেটা হচ্ছে অনস্বীকার্য। নারীরা যে শুধু ঘরে ছিলেন তা না, তারা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। এবং এই যে আমাদের প্রায় বলা হয় সরকারি হিসাবে ২.৫ লক্ষ, কিন্তু এই যে নির্যাতন বা নারী নির্যাতন, সেটি প্রায় আমরা বলি যে ৬ থেকে ৭ লক্ষ মতো হবে। কারণ আপনি একটা জিনিস দেখেন, এই যে নারীদের নির্যাতন করা হয়েছে, একজন নারীকে যখন রেপ করা হয়, একজন যদি একবার রেপ করে, তার যে কষ্ট, মানসিক এবং শারীরিক কষ্ট, সেই মেয়েটাকে যদি ১০ জন ১০ বার রেপ করে, তার সেই কষ্ট কিন্তু এক না, ১০ বারই তার কষ্ট হয়েছে, এবং শারীরিক এবং মানসিক যন্ত্রণা সে ১০ বারই পাইছে। কিন্তু আমরা যখন বলি তখন কি বলি, একজনকে হত্যা করা বা একজনকে হচ্ছে নির্যাতন করা হয়েছে, আমরা সেটাকে খুব ছোট স্কেলে দেখি। আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, এই ৭১-এ যেটা হয় যে চট্টগ্রামের নাথপাড়া নিরুবালার পরিবারের সবাইকে কেটে কেটে ৬ টুকরা করে বলল, সেই রক্ত দিয়ে তাকে গোসল করালো এবং বলল তোমরা ৬ দফা চেয়েছিল না, এই নাও ৬ দফা। তো এরকম অসংখ্য ঘটনা আছে যেটা ১৯৭১ সালে ঘটেছে। কিন্তু আমাদের এই যে সাংস্কৃতিক লড়াই, এই যে আপনি দেখেন ছায়ানট যে বৈশাখী শোভাযাত্রা শুরু করেছে, এখন আমরা যে শোভাযাত্রা দেখছি মঙ্গল শোভাযাত্রা, যেটা হচ্ছে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয়, তো এইটারও তো একটা যদি বলি আমরা ইতিহাস আছে। ছায়ানট যে শোভাযাত্রাটা শুরু করে, তারপরে আমরা দেখি যে বর্তমানে আমাদের ঢাকা শহরে চারুকলা যে শোভাযাত্রাটা শুরু করেছে, সেটি কিন্তু প্রথমে শুরু হয় চট্টগ্রামে তারা একটা ১৯৮৪ সালে তারা সামরিক শাসনের প্রতিবাদে তারা ওইখানে ছোট স্কেলে একটা শোভাযাত্রা শুরু করে। পরবর্তীকালে আমরা দেখি যে ৮৫ সালে যশোরে চারুপীঠ নামে একটি সংগঠন ছিল, যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র, তারা সেখানে এই যে এখন আমরা যেটা দেখি যে বিভিন্ন মাস্ক তৈরি করে করা, সেটা তারা শুরু করে। এবং ৮৯ সালে সেই যে চারুকলার যারা সদস্য ছিল, তারা যাদের ট্রেনিং দিয়েছিলেন, তাদেরই ৮৬ ব্যাচের স্টুডেন্টরা প্রথমে এখানে এখন আমরা যেটা দেখছি সেটাকে আনন্দ শোভাযাত্রা নামে শুরু করেন, এবং পরবর্তীকালে সেটির নাম হয় মঙ্গল শোভাযাত্রা। এবং বর্তমানে দেখেন এবার আমাদের যেটা হবে, আমরা বৈশাখী শোভাযাত্রা নামে এটা করছি। কিন্তু যত যাই হোক, অনেক বাধা এসেছে, অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের এই মঙ্গল শোভাযাত্রা বলেন, আনন্দ শোভাযাত্রা বলেন বা বৈশাখী শোভাযাত্রা বলেন, আমরা কিন্তু অশুভর উপর জয় লাভ করার জন্য আমরা কিন্তু সেটা চালিয়ে যাচ্ছি, এবং আমাদের সেই সাংস্কৃতিক লড়াই কিন্তু চলমান থাকবে। স্যার, ৭১-এর এই মহামূল্যবান আর অনেকটা বিরল তথ্যগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য, গ্রিন টিভির দর্শকদের জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং গ্রিন টিভির যারা দর্শক শ্রোতা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং হচ্ছে পয়লা বৈশাখের বা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন। দর্শক, আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। নতুন বাংলা বছর আপনাদের সবার জীবনে বয়ে আনুন মঙ্গল ও আনন্দ। আপনাদের সবার জীবন হয়ে উঠুক বৈশাখের প্রথম দিনটির মতোই রঙে রঙিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব শেষ খবর জানতে চোখ রাখুন গ্রিন টিভির পর্দায়।